একটি ছোট্ট গ্রামের মধ্যে অমল নামে এক ব্যক্তি তার স্ত্রী সীমাকে নিয়ে বাস করত। অমলের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। সে একটি কুঁড়েঘরে থাকত এবং অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাতো। একদিন ভোরবেলা সীমা সবজি বাছাই করছিল। কাছেই অমল তার পুরনো ছেঁড়া কাপড় পরে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অমল, একটু তাড়াতাড়ি করো। আজ যদি হরিয়া কাকার জমিতে দেরি হয়ে যায় তাহলে উনি আবার খুব রাগ করবেন। জানি, কিন্তু গত রাতের গরমে একটুও ঠিকমতো ঘুম হয়নি, তাই পুরো শরীরটাই ভেঙে যাচ্ছে। রোজ দিনমজুরির টাকায় তো কিছুই জমে না। এভাবে চলতে থাকলে একদিন না খেয়েই থাকতে হবে। তাই ভাবছি বাড়ির পেছনের ফাঁকা জমিটায় কিছু সবজি চাষ করি। খুব ভালো কথা, তাহলে অন্তত কিছুটা খরচ বাঁচবে। আচ্ছা, আমি এবার বের হচ্ছি। আর শোনো, সময় পেলে বাজার থেকে একটু লবণ আর মরিচ নিয়ে আসব। অবশ্যই নিয়ে এসো, না হলে ডালটা একেবারে পানির মতো লাগে। অমল তার কুদাল তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। খেতে পৌঁছে সে ঘাম ঝরিয়ে কাজ করছিল। এমন সময় হরিয়া কাকা সেখানে এসে উপস্থিত হলেন। অমল, একটু দ্রুত কাজ করো। দুপুরের আগেই এই জমির অংশটা প্রস্তুত করতে হবে। জি কাকা, সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আজ শরীরটা একটু বেশি ক্লান্ত লাগছে। ক্লান্তি বলে কোনো কথা নেই অমল। পেট ভরে খেতে চাইলে পরিশ্রম করতেই হবে। আগে কাজ শেষ করো, তারপর মজুরি পাবে। টাকা না দিলেও চলবে কাকা, যদি সম্ভব হয় একটু গম দিয়ে দেবেন। বাড়িতে এক মুঠো আটা পর্যন্ত নেই। হরিয়া কাকা কিছুক্ষণ অমলের দিকে তাকিয়ে রইলেন, তারপর মাথা নেড়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। দুপুরের সময় অমল খুব ক্লান্ত হয়ে একপাশে বসে পড়ল। কাছেই আরো দুজন শ্রমিক খাবার খাচ্ছিল। অমলের কাছে একটি ছেঁড়া কাপড়ের ব্যাগ ছিল, তার ভেতরে ছিল মাত্র একটি বাসি রুটি। সে সেটি বের করে ধীরে ধীরে খেতে শুরু করলো। অমল ভাই, আজও কি বাসি রুটি খাচ্ছ? ভাই, যতদিন ভাগ্য আমাদের সঙ্গ দেবে না ততদিন এই বাসি রুটিই খেতে হবে। অমলের কথা শুনে দুই শ্রমিকই আবেগে চুপ করে যায়। তবে তাদের চোখে অমলের কঠোর পরিশ্রমের প্রতি গভীর শ্রদ্ধা স্পষ্ট ফুটে উঠেছিল। সন্ধ্যা হয়ে গেছে। ঠিক তখনই ক্লান্ত পরিশ্রান্ত অমল বাড়ি ফিরল। তার হাতে কাপড়ে বাঁধা একটি ছোট্ট পুঁটলি ছিল, যার ভেতরে সামান্য আটা ছিল। অমল, কি এনেছ? হরিয়া কাকা বললেন এখন টাকা দিতে পারবেন না, তবে আমার পরিশ্রম দেখে একটু গমের আটা দিয়েছেন। ভগবান যেন তাকে সব সময় সুখে রাখেন। অন্তত দুদিন তো পেট ভরে খেতে পারবো। কিন্তু অমল, আর কতদিন আমরা এভাবে অপমান আর কষ্টের জীবন কাটাবো? মাঝে মাঝে মনে হয় এমন জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যেন ভালো। তোমার কথাও ভুল নয় সীমা, তবে তুমি দুশ্চিন্তা করো না। কাল থেকে আমি একটা স্থায়ী কাজ খুঁজব, যাতে প্রতিদিন দিনমজুরির জন্য ঘুরে বেড়াতে না হয়। এরপর দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে অমল হাতে একটি পুরনো ঝোলা নিয়ে ধীরে ধীরে গ্রামের বিভিন্ন জায়গায় কাজের খোঁজে বেরিয়ে পড়ল। রমেশদা, যদি কোনো ছোটোখাটো কাজ থাকে আমাকে বলবেন, আমি মন দিয়ে কাজ করব। অমল, এখন দোকানে একজন ছেলে কাজ করছে, তাছাড়া এখন তেমন ভিড়ও নেই। যখন দরকার হবে তখন অবশ্যই তোমাকে খবর দেব। মহেশের কথা শুনে অমল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। দুপুরের দিকে সে একটি মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়ালো। সেখানে কয়েকজন লোক বসে গল্প করছিল। কাকা, কোনো কাজ হবে? আমি বাসন মাজব, দোকান পরিষ্কার করব, যা বলবেন তাই করব। আরে অমল, তুই এখন এসব কাজও করবি? যা ভাই, অন্য কোথাও গিয়ে খোঁজ কর। এখানে তো আমাদের নিজের লোকই অনেক আছে।
এই কথা শুনে অমলের চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল। ক্লান্ত ও নিরাশ মনে অমল বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই গ্রামের প্রধান বলদ গাড়ি থেকে নেমে এলেন। তিনি অমলকে ভালোভাবেই চিনতেন। আরে অমল বাবা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। নমস্কার প্রধান মশাই, কাজের খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। তুমি খুব পরিশ্রমী ছেলে অমল। আমি জানি তুমি দিনরাত মাঠে পরিশ্রম করো। শোনো, আমার আটা মিলে কিছু কাজ খালি আছে। মজুরি খুব বেশি হবে না, তবে প্রতিদিনের কাজ নিশ্চিত থাকবে। সত্যি বলছেন প্রধান মশাই? অবশ্যই। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই গ্রামের কোনো পরিশ্রমী মানুষ না খেয়ে থাকবে না। কাল সকালেই চলে এসো, আমি তোমাকে কাজ বুঝিয়ে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রধান মশাই। আজ আপনি আমার মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিলেন। শুধু নিষ্ঠার সঙ্গে আর সততার সঙ্গে কাজ করে যেও, দেখবে সামনে এগোনোর পথ নিজেই খুলে যাবে। সেই রাতে অমল বাড়ি ফিরল। অমল হাসিমুখে ঘরে ঢুকতেই সীমা জিজ্ঞেস করল, কি অমল, আজ কোনো ভালো খবর আছে? হ্যাঁ সীমা, আজ গ্রামের প্রধানের সঙ্গে দেখা হয়েছে। কাল থেকে তার আটা মিলে কাজ পাব। ভগবানকে লক্ষ লক্ষ ধন্যবাদ। অবশেষে মনে হচ্ছে আমাদের দিনও বদলাবে। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে আছে পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদ, এই দুটোই। সীমা থালায় রুটি পরিবেশন করল। দুজনে একসঙ্গে সাধারণ খাবার খেয়ে রাত কাটালো। পরদিন খুব ভোরে অমল সময়ের আগেই আটা মিলে পৌঁছে গেল। সেখানে কয়েকজন শ্রমিক গম ভর্তি বস্তা বহন করছিল। গ্রামের প্রধান অমলকে ডেকে বললেন, অমল, তোমার কাজ হবে গমের বস্তা এদিক ওদিক নেওয়া আর মেশিনে গম ঢালা। তবে খুব সাবধানে কাজ করবে, যেন কোনোভাবেই তোমার হাত মেশিনে আটকে না যায়। জি প্রধান মশাই, আমি খুব সতর্ক থাকব। এরপর অমল আর দেরি না করে কাজে লেগে গেল। সে একের পর এক ভারী বস্তা তুলে নিয়ে যাচ্ছিল, মেশিনে গম ডালছিল এবং মন প্রাণ দিয়ে কাজ করছিল। অল্প সময়ের মধ্যেই তার কপাল ঘামে ভিজে গেল। সন্ধ্যা হলে সারাদিনের পরিশ্রম শেষে অমল ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। সীমা তার জন্য অপেক্ষা করছিল। এসেছো অমল? আজকের দিনটা কেমন কাটলো? খুব ভালো সীমা, সারা দিন মন দিয়ে কাজ করেছি। শরীরটা একটু ক্লান্ত, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি আছে। জীবনে প্রথমবার মনে হচ্ছে নিজের ভবিষ্যতের জন্য সত্যিই কিছু করতে পারছি। ভগবানের অশেষ কৃপা। দেখো, আজ আমি বাজরার রুটি আর পেঁয়াজের চাটনি বানিয়েছি। দুজনে পাশাপাশি বসে সাধারণ খাবার খেলো। তাদের মুখে ছিল শান্তির হাসি, আর হৃদয়ে ছিল একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। পরের দিনও অমল ভোরবেলায় আটা মিলে পৌঁছে গেল। আগের দিনের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগলো। একের পর এক ভারী বস্তা তুলতে তুলতে কখন যে দুপুর হয়ে গেল সে টেরই পেল না। ঘামে ভিজে যাওয়া অমলের চোখে তখন ক্লান্তি আর তীব্র ক্ষুধা দুটোই স্পষ্ট। আজ তো খুব জোরে ক্ষুধা লেগেছে। সীমার হাতে বানানো রুটি তো সন্ধ্যার আগে পাবো না। তার চেয়ে আজ রতনের ধাবায় গিয়ে কিছু খেয়ে নিই। এই ভেবে অমল হেঁটে হেঁটে রতনের ধাবায় পৌঁছালো। সেখানে কয়েকটি চেয়ার টেবিল পাতা ছিল। দূর থেকেই গরম ঢাল, ভাত আর ঘিয়ের সুগন্ধ বেশি আসছিল। রামুকে দেখে ধাবার কর্মচারী শম্ভু হাসি মুখে বলল, আসুন অমল ভাই, আমাদের ধাবায় তো আপনাকে এই প্রথম দেখছি। বলুন, কি খাওয়াবো? আজ খুব ক্ষুধা পেয়েছে। শম্ভু, এক প্লেট ডাল ভাত দাও। বাহ, এখন তো অমল ভাই রোজগারও করছেন। হ্যাঁ, গ্রামের প্রধানের আটা মিলে কাজ পেয়ে গেছি। অমল হেসে উঠল। শম্ভু গরম গরম এক প্লেট ভাত ডাল তার সামনে এনে পরিবেশন করলো। নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করা টাকায় পেট ভরে খাওয়ার আনন্দই আলাদা। খাওয়া শেষ করে অমল পকেট থেকে একটি 20 টাকার নোট বের করলো এবং বিল দেওয়ার জন্য কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে শম্ভু বসেছিল। ভাই, খাবারটা সত্যিই খুব ভালো ছিল। বলো তো কত টাকা হলো? আপনি এক বড় প্লেট ডাল ভাত খেয়েছেন, মোট 500 টাকা। কি বললে? এক প্লেট ডাল ভাতের দাম 500 টাকা? হ্যাঁ, কেন?
আমরা কি এখানে বিনা পয়সায় খাওয়াই? এটা কোনো লঙ্গরখানা নয়। আমি সত্যিই জানতাম না যে এখানে খাবারের দাম এত বেশি। আমার কাছে মাত্র 20 রুপি আছে। আর অজুহাত দিও না, আগে পেট ভরে খেয়ে নিয়েছো, এখন বলছো টাকা নেই। দাঁড়াও, এখনই মালিককে ডাকছি। রতন ভাই, তাড়াতাড়ি এখানে আসুন, এক ফ্রিখোর এসে খাবার খেয়ে টাকা দিতে চাইছে না। কিছুক্ষণ পর রাগে ফুঁসতে ফুঁসতে রতন সেখানে এসে পৌঁছালো। অমল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কি হয়েছে রে শম্ভু? মালিক, এই লোকটা খাবার খেয়ে এখন বলছে তার কাছে টাকা নেই। 500 টাকার খাবারের জন্য মাত্র 20 টাকা দেখাচ্ছে। আরে, তুই তো সেই আটা মিলে কাজ করা অমল, তাই না? হ্যাঁ ভাই, খুব ক্ষুধা পেয়েছিল, তাই ভাবলাম দুপুরে একটু খেয়ে নি। সত্যিই জানতাম না যে খাবারের দাম এত বেশি হবে। ভুল? তাও আবার 500 টাকার ভুল? ভিখারির মতো ছেঁড়া কাপড় পরে আমার ধাবায় খেতে চলে এসেছে। তোদের মতো লোকের জন্যই আমার ধাবার বদনাম হয়। ভাই, আমাকে অপমান করবেন না। আমি একজন দিনমজুর, নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করি। আমি ধার চাইনি, শুধু ভুল করে ফেলেছি। তাহলে কি এখন থেকে যেই ভুল করবে সেই এখানে এসে টাকা না দিয়ে চলে যাবে? যা, এখান থেকে বেরিয়ে যা, আর তোর কাছে যত টাকা আছে টেবিলের উপর রেখে যা। অমল চোখ নামিয়ে ধীরে ধীরে পকেট থেকে তার 20 টাকা বের করে টেবিলের উপর রেখে দিল। কিন্তু তাতেও রতনের রাগ কমল না। সে এখনো অমলকে একের পর এক অপমানজনক কথা শুনিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঢাবার সামনে একটি মোটর বাইক এসে থামল। সে ছিল রতনের ধনী ও অহংকারী বন্ধু বিক্রম। কি রতন, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? আরে বিক্রম ভাই, দেখুন না, এই ভিখারির মতো লোকটা খাবার খেয়ে এখন বলছে তার কাছে টাকা নেই। বিক্রম মাথা থেকে পা পর্যন্ত অমলকে একবার ভালো করে দেখে নিয়ে ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, ওহ, এখন তো দেখি এ ধরনের লোকেরাও ধাবায় এসে পেট ভরে খাওয়া শুরু করেছে। হ্যাঁ, কোনো দাম না জেনেই খাবারের অর্ডার দিয়েছে, এখন বলছে তার কাছে টাকা নেই। রতন, এদের মতো লোকদের একটা শিক্ষা দেওয়া খুব দরকার, না হলে রোজ এসে খাবে আর টাকা না দিয়ে অজুহাত দেখাবে। এরপর রতন, বিক্রম আর তাদের কয়েকজন বন্ধু মিলে অমলকে মারতে শুরু করলো। অমল কিছু বলার সুযোগই পেল না। সে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ধাবার আশেপাশে বসে থাকা লোকজন সবকিছু দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলো না। কিছুক্ষণ পর অমল মাটিতে লুটিয়ে পড়ল। তার সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল। খিরে, খুব ক্ষুধা পেয়েছিল, এবার তার ফল ভোগ কর। রতন তার কাছে এসে বিদ্রুপ করে বলল, ভাগ্যিস তোকে দিয়ে বাসন মাজাইনি। তোকে দিয়ে বাসন মাজালে আমার দোকানের সম্মানও নষ্ট হয়ে যেত। এবার এখান থেকে চলে যা, আর কোনো দিন আমার সামনে পড়বি না, নইলে তোকে আবর্জনার স্তূপে ফেলে দেব। অমলের চোখে তখন জল। সে কোনো উত্তর দিল না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। তার কাপড়ে ধুলো মাটি লেগেছিল আর মুখ ফুলে গিয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে। কাঁদতে কাঁদতে অমল বাড়ি ফিরল। সীমা তখন দরজার সামনে দাঁড়িয়েছিল। অমলকে ওই অবস্থায় দেখে সে দৌড়ে এসে তার পাশে দাঁড়ালো। অমল, এ কি অবস্থা তোমার? কি এমন নিষ্ঠুরভাবে তোমাকে মারলো? রতন আর তার বন্ধু বিক্রম শুধু এই কারণে আমাকে মারল যে আমার কাছে পুরো টাকা ছিল না। এরা কেমন মানুষ? গরিব মানুষের জন্য এদের মনে একটুও দয়া মায়া নেই। সীমা, আমাদের গরিব হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ। সীমা, আজ আমি ভেঙে পড়িনি, আজ আমার চোখ খুলে গেছে। এই অপমানকেই আমি আমার শক্তি বানাবো। আমল, আর চুপ করে বসে থাকার সময় নেই। আমাদের গ্রামের প্রধানের কাছে সব অভিযোগ জানাতে হবে। আজ যা আমাদের সঙ্গে হয়েছে, কাল সেটা অন্য কোনো গরিব মানুষের সঙ্গেও হতে পারে। কিন্তু গ্রামের প্রধান তো গ্রামের বড় মানুষ, তিনি কি আমাদের কথা শুনবেন? যদি নাও শোনেন, তাহলে আমরা পুরো গ্রামের সামনে আওয়াজ তুলব, কিন্তু চেষ্টা তো করতেই হবে। পরের দিন সকালে গ্রামের প্রধান একটি চৌবুতরায় বসেছিলেন। চারপাশে গ্রামের কয়েকজন মানুষও বসেছিল। ঠিক তখনই অমল আর সীমা সেখানে এসে পৌঁছালো।
প্রধান মশাই, রতন আর তার লোকেরা আমার সঙ্গে যা করেছে সেটা সম্পূর্ণ অন্যায়। 1 প্লেট ডাল ভাতের জন্য 500 টাকা চেয়েছে, তারপর আমাকে মারধরও করেছে। এটাই কি এই গ্রামের বিচার? সীমা বৌমা, আমি মানছি যে অমলকে মারা হয়েছে, কিন্তু রতনের ধাবাও তো গ্রামের নাম করা। সেখানে ভালো খাবার পাওয়া যায়, আর জিনিস ভালো হলে দামও একটু বেশি হবেই। আমি তো কখনো বিনা পয়সায় খেতে চাইনি প্রধান মশাই। আমার কাছে যত টাকা ছিল সবটাই দিতে গিয়েছিলাম, কিন্তু বদলে আমি শুধু অপমান আর মারধরি পেলাম। আর আপনিও রতনের পক্ষ নিচ্ছেন? এই গ্রামে কি গরিব মানুষের কোনো সম্মান নেই? এমনটা নয় বৌমা, আমি রতনকে অনেক দিন ধরে চিনি, তবে আমি এটাও বলছি না যে সে ঠিক কাজ করেছে। তাহলে ভুলকে ভুল বলছেন না কেন? আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে একবার রতনের সঙ্গে কথা বলবো, দেখি কি করা যায়। শুধু একটা কথা মনে রাখবেন প্রধান মশাই, যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে নিজের অধিকার আদায় করতে কিভাবে প্রতিবাদ করতে হয় তা আমরা জানি। দুপুরবেলা ছোট্ট ঘরের ভেতরে অমল আর সীমা চুপচাপ বসেছিল। অমলের চোখে মুখে অপমান আর ক্ষোভ স্পষ্ট ফুটে উঠেছিল। দেখলে তো অমল, যখন নিজের গ্রামের প্রধানই গরিবের কথা শুনতে চান না, তখন এই গ্রামের মানুষের কাছ থেকে আর কি আশা করা যায়? অনেক কষ্টে একটা কাজ জুটিয়েছিলাম, তার উপর ওই মানুষগুলো আমাকে এভাবে মারধর করে এই অবস্থা করে দিল। সীমা, রতন খুব ধনী আর প্রভাবশালী মানুষ। রতনের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারে না। গ্রামের প্রধানও সবসময় তার পক্ষ নেন, কিন্তু আর নয়, এবার আমি নিজেই নিজের ন্যায় বিচার আদায় করব। কিন্তু আমরা কি করব? এভাবে তো কোনো বিচার পাওয়া যাবে না। আমার অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, যাই হোক না কেন। এই কথা বলে অমল দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সীমা পেছন থেকে বারবার তাকে ডাকছিল। এদিকে গ্রামের প্রধান ধীরে ধীরে রতনের ধাবায় পৌঁছালেন। রতন হাসি মুখে তাকে স্বাগত জানালো। আরে প্রধান মশাই, আসুন বসুন, আপনার জন্য কি আনবো? রতন, আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন প্রধান মশাই। শুনেছি তুমি গতকাল অমলকে মারধর করেছ। আর কি করতাম, সে ভিখারির মতো অবস্থায় আমার ধাবায় এসে বসেছিল। খাবার খেয়েও পুরো টাকা দেয়নি। এমন লোককে কি সহ্য করবে? তোমার ব্যবসা ভালোই চলছে, সেটা আমি জানি, কিন্তু তাই বলে মানুষকে মারধর করা কখনোই ঠিক নয়। সে নিজেই এমন কাজ করেছে যাতে মার খাওয়ারই যোগ্য ছিল। টাকা না দিয়েই উল্টো তর্ক করতে শুরু করেছিল। দেখো রতন, তোমার ধাবা থেকে মানুষকে মারধর করার অভিযোগ প্রায়ই আসে। আমি তোমাকে আগেও সাবধান করেছি, এভাবে চলতে থাকলে একদিন বড় বিপদে পড়বে। এই কথা বলে গ্রামের প্রধান সেখান থেকে চলে গেলেন, কিন্তু রতনের মুখে তখনও রাগ আর অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে বাড়িতে সীমা দরজার সামনে দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকিয়েছিল। রতন, তোর এই অপমান আমি কোনো দিন ভুলব না। একদিন আমিও বড় মানুষ হব, তারপর দেখবি কি হয়। ওদিকে জঙ্গলের ধারে একটি বড় গাছের নিচে অমল একা বসেছিল। তার মুখে গভীর দুঃখ আর জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠেছিল। ঠিক তখনই পেছন থেকে একটি শান্ত ও মধুর কণ্ঠ ভেসে এলো। বাবা, গভীর রাতে এই অন্ধকার জঙ্গলে একা বসে আছো কেন? তোমার মুখে এত দুঃখ আর রাগের ছাপ কেন? অমল চমকে উঠে পিছনে তাকালো। সামনে একজন বৃদ্ধ সাধুকে দেখে সে কিছুক্ষণ চুপ করে রইল। কি হয়েছে বাবা? কিছু না বাবা, জীবন আমার সঙ্গে নিষ্ঠুর রসিকতা করেছে। আমি ক্ষুধার্ত ঠিকই, কিন্তু পেটের আগুনের চেয়েও আমার বুকের আগুন অনেক বেশি জ্বলছে। বাবা, তোমার কষ্ট আমার সঙ্গে ভাগ করে নিতে পারো। বলো, কি হয়েছে? অমল শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা বাবাকে খুলে বলল। গরিব হওয়ার কারণে অপমান, ধাবায় মারধর আর সীমার দুশ্চিন্তার কথা সব শুনে বাবা শান্তভাবে বললেন, বাবা, এই পৃথিবী বাইরের চাকচিক্যকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু মনে রেখো, যে মানুষ সৎ আর পরিশ্রমী সে কখনো সত্যিকারের হারে না। এরপর বাবা তার ছোট্ট পুটলি খুললেন।
সেখান থেকে একটি থালায় সুস্বাদু খাবার বের করে অমলের সামনে রাখলেন। নাও বাবা, তুমি তো খুব ক্ষুধার্ত, আগে পেট ভরে খেয়ে নাও। না বাবা, আমি এটা খেতে পারবো না। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আরে বাবা, এটা কোনো কেনা বেচা নয়, এটা সেবা। মানুষকে কিছু দিতে হলে বড় মনের দরকার হয়, টাকার নয়। বাবার এই কথাগুলো শুনে অমলের চোখ ভিজে উঠল। এই বলে অমল খাবার খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সে পুরো খাবার শেষ করে ফেলল। এবার তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আপনি সত্যি মহান বাবা। এবার বলো, তোমার মনের সবচেয়ে বড় ইচ্ছেটা কি? জীবনে তুমি কি হতে চাও? বাবা, আমার একটাই স্বপ্ন। আমি এমন একটি ধাবা খুলতে চাই যেখানে কোনো গরিব মানুষ যেন কখনো ক্ষুধার্ত অবস্থায় ফিরে না যায়। যার কাছে টাকা না থাকলেও সে যেন পেট ভরে সুস্বাদু খাবার খেতে পারে। কারণ আমি নিজে ক্ষুধা আর অপমান দুটোই খুব কাছ থেকে অনুভব করেছি বাবা। আর আমি চাই না আমার মতো কষ্ট আর অপমান অন্য কোনো মানুষকে সহ্য করতে হোক। হে অমল, তোমার মন খুবই নির্মল। আজকের দিনে এমন নিঃস্বার্থ হৃদয় খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। তোমার এই সৎ চিন্তা আর ত্যাগের মনোভাব দেখে আমি খুবই আনন্দিত। তাই আমি তোমাকে একটি বরদান দিচ্ছি। এই নাও, এটি একটি জাদুকরী পাত্র। তুমি এই পাত্রের কাছে যে খাবারেরই ইচ্ছা প্রকাশ করবে তার সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। তবে একটি কথা সবসময় মনে রাখবে, এই পাত্রের কাছে শুধুমাত্র প্রয়োজন মতো জিনিসই চাইবে। যদি লোভের বশে অতিরিক্ত বা অনুচিত কিছু চাইতে চাও, তাহলে এই পাত্র আর কিছুই দেবে না, এমনকি এর জাদুকরী শক্তিও হারিয়ে যেতে পারে। আমি কথা দিচ্ছি বাবা, আমি শুধু প্রয়োজন অনুযায়ী এই পাত্র ব্যবহার করব। এটা আমার কাছে ভগবানের আশীর্বাদের মতো। আমি এর সাহায্যে গরিব ও ক্ষুধার্ত মানুষের সেবা করব। যাও অমল, তোমার জীবনের পথ এখন খুলে গেছে। সব সময় সততা আর সেবার পথেই চলবে। দেখবে একদিন সফলতা নিজেই তোমার দরজায় কড়া নাড়বে। আরে অমল, এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার হাতে এই পাত্রটা কিসের? সীমা, আজ রাতে অনেক কিছু ঘটেছে, সব কিছু তোমাকে খুলে বলছি। সীমা, আজ জঙ্গলে আমার এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে খাবার খাইয়েছেন। তারপর আমার কথা শুনে খুশি হয়ে এই জাদুকরী পাত্রটি আমাকে দিয়েছেন। জাদুকরী পাত্র? হ্যাঁ, এই পাত্রের কাছে যে খাবার চাইব সেটাই মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে। তবে বাবা কঠোরভাবে বলে দিয়েছেন, শুধু প্রয়োজন মতো ব্যবহার করতে হবে, কখনোই লোভ করা যাবে না। সত্যি? তাহলে চলো একবার দেখে নেওয়া যাক এই জাদুকরী পাত্রটি সত্যিই কাজ করে কিনা। হে জাদুকরী পাত্র, আমাদের দুজনের জন্য সুস্বাদু খাবার দাও। কয়েক মুহূর্তের মধ্যেই পাত্র থেকে গরম গরম রুটি, সুস্বাদু তরকারি আর সুগন্ধি ভাত বেরিয়ে এলো। হে ভগবান, এ তো সত্যিই অলৌকিক ঘটনা। এখন আমি আমার স্বপ্ন পূরণ করব সীমা। আমি এমন একটি ধাবা খুলব যেখানে গরিব মানুষও সম্মানের সঙ্গে পেট ভরে খেতে পারবে। পরদিন সকালে অমল একটি ছোট্ট ধাবা তৈরি করলো। অমল আর সীমা দুজনেই ব্যস্ত হয়ে পড়ল। তারা জাদুকরী পাত্রটি ঘরের ভেতরে লুকিয়ে রাখলো আর বাইরে খাওয়ার জন্য টেবিল চেয়ার সাজিয়ে দিল। দেখো সীমা, আজ থেকেই আমাদের নতুন জীবন শুরু। ঠিক তখন ওই পুরনো ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ সেখানে এসে দাঁড়ালেন। তাকে খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। বাবা, একটু খাবার পাবো? খুব ক্ষুধা পেয়েছে। অবশ্যই বাবা, এই ধাবা আপনার মতো মানুষের জন্যই। জাদুকরী পাত্র, এই বৃদ্ধ বাবার জন্য গরম আর সুস্বাদু খাবার দাও। মুহূর্তের মধ্যে পাত্র থেকে দারুণ সুস্বাদু খাবার বেরিয়ে এলো। বৃদ্ধ তৃপ্তি করে খেতে লাগলেন।
খাবার শেষ করে তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। বাহ, কি অসাধারণ খাবার! এর সুগন্ধ যেন মন পর্যন্ত ছুঁয়ে গেল। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম বাবা। বলো বাবা, কত টাকা দিতে হবে? আপনি আবার টাকা দেবেন নাকি? আচ্ছা, মাত্র 10 টাকা। কি, এত সুস্বাদু খাবার আর দাম মাত্র 10 টাকা? হ্যাঁ বাবা, আমার ধাবায় কেউ আর ক্ষুধার্ত ফিরে যাবে না। এখানে টাকার চিন্তাও নেই, আর খাবারের স্বাদেরও কোনো অভাব নেই। বাবা, তোমার ধাবা দিন দিন আরো উন্নতি করুক। আমি আরো অনেক মানুষকে এখানে নিয়ে আসব। সবার পেট ভরাতে পারাই আমার আসল লাভ বাবা। দিন কেটে যেতে লাগলো। ধীরে ধীরে অমলের ধাবার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। সুস্বাদু খাবার, খুব কম দাম এবং আন্তরিক ব্যবহারের জন্য এলাকার সবাই তার ধাবাকে ভালোবাসতে শুরু করলো। অমল ভাই, সত্যি বলছি, আপনার ধাবার মতো এত সুস্বাদু খাবার পুরো শহরেও কোথাও খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ ভাই। আমার একটাই উদ্দেশ্য, কোনো মানুষ যেন ক্ষুধার্ত অবস্থায় ফিরে না যায়। সন্ধ্যার সময় রতন দূর থেকে দেখছিল অমলের ধাবায় দিন দিন গ্রাহকের ভিড় বেড়েই চলেছে। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এই অমলের ধাবা তো প্রতিদিন আমার গ্রাহকদের কেড়ে নিচ্ছে। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এর পেছনে কোনো চালাকি আছে, কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে। কালই ওর সঙ্গে কথা বলতে হবে, আর নয়। পরদিন সকালে রতন আর বিক্রম একটি পরিকল্পনা করলো। তারা পথে অমলের পথ আটকে দাঁড়ালো। বলতো অমল, এত অল্প সময় তুই এত বড় সাফল্য পেলি কিভাবে? কিছুই না, সবই ঈশ্বরের আশীর্বাদ আর আমার পরিশ্রমের ফল। মিথ্যে বলিস না। এই কথা বলে রতন আর বিক্রম অমলকে মারধর শুরু করে দিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অমল সব সত্যি খুলে বলল। সব শুনে রতন আর বিক্রম আর এক মুহূর্ত দেরি করলো না। সেদিন রাতেই তারা চুপি চুপি অমলের বাড়িতে পৌঁছে গেল। হে জাদুকরি পাত্র, আমাদের সোনা রূপো দাও, অনেক ধন সম্পদ চাই। কিন্তু পাত্রটি একদম নিশ্চুপ রইল, যেন কিছুই শুনেনি। মনে হয় এটা শুধু খাবার বানায়। আচ্ছা, হে জাদুকরি পাত্র, আমাদের জন্য সুস্বাদু খাবার তৈরি কর। তবুও পাত্রটি সম্পূর্ণ নীরব রইল। কোনো শব্দ হলো না, কোনো খাবারও বের হলো না। এই রামু আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এই পাত্রে কোনো জাদুই নেই। চল, এটা ছেড়ে দে, সবই নাটক। এর পেছনে অন্য কোনো রহস্য আছে, আমরা সেটা খুঁজে বের করবই। রাগে ফুঁসতে ফুঁসতে রতন আর বিক্রম সেখান থেকে চলে গেল। পরের দিনও অমলের ধাবা আগের মতোই জমজমাট ছিল। মানুষ তৃপ্তি করে সুস্বাদু খাবার খাচ্ছিল, আর রান্নার মনোমুগ্ধকর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল। অমল ভাই, আপনার মতো মানুষই সমাজের আসল সম্পদ। আপনাদের আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি, এটাই আমার জন্য যথেষ্ট। এদিকে রতন আর বিক্রম রাগে এদিক ওদিক পাইচারি করছিল, কারণ তাদের ধাবায় এখন আগের তুলনায় অনেক কম গ্রাহক আসছিল, আর তারা আর্থিক সমস্যারও মুখোমুখি হচ্ছিল। এদিন এত লোককে কিভাবে খাওয়ায়? নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য আছে। কাল তো সেই জাদুকরি পাত্রের কাছে টাকা চেয়েও কিছুই পেলাম না। আমার মনে হয় ওটার মধ্যে অন্যরকম কোনো জাদু আছে। তাহলে এখন কি করব? যদি অমলের ধাবা বন্ধ করতে না পারি, তাহলে আমাদেরই না খেয়ে মরতে হবে। তাহলে কোনো উপায় ভেবেছ? একটা উপায় আছে। যদি ওর খাবারে একটু বিষ মিশিয়ে দেওয়া যায়, তাহলে সবাই ভয় পেয়ে যাবে। এরপর আর কেউ ওর ধাবায় খেতে আসবে না। সত্যি? কিন্তু যদি ধরা পড়ে যাই? আরে, খুব সাবধানে কাজ করব। কেউ কিছু বুঝতেই পারবে না। শুধু একবার কাজটা হয়ে গেলেই অমলের সব শেষ। এদিকে অমল গ্রাহকদের খাবার পরিবেশন করতে ব্যস্ত ছিল। সীমা কিছু জিনিস আনতে বাইরে গিয়েছিল। এই নিন ভাই, গরম গরম পুরি আর সবজি। আর কিছু লাগলে অবশ্যই বলবেন। ঠিক সেই সময় রতন আর বিক্রম ধাবার পেছনের দিক দিয়ে চুপি চুপি এসে জাদুকরি পাত্রের কাছে পৌঁছালো। তাড়াতাড়ি কর, বিষটা মিশিয়ে দে। রতন পকেট থেকে একটি ছোট শিশি বের করলো। ঠিক তখনই হঠাৎ জোরে একটি বাঁশির শব্দ শোনা গেল।
গ্রামের প্রধান হাতে লাঠি নিয়ে সেখানে এসে পৌঁছালেন। তার সঙ্গে পুলিশও ছিল। ধরো, এরা অমলের খাবারে বিষ মেশানোর চেষ্টা করছে। না প্রধান মশাই, আমরা এমন কিছু করিনি। হ্যাঁ, আমাদের মিথ্যা ফাঁসানো হচ্ছে। মিথ্যে কথা বলো না, আমি নিজে তোমাদের সব কথা শুনেছি। গত রাতেও তোমরা অমলের ওপর হামলা করেছিলে। লজ্জা হওয়া উচিত তোমাদের। অফিসার, ওদের থানায় নিয়ে চলুন। এরপর পুলিশ রতন ও বিক্রমের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। অমল আবেগে ভরে গ্রামের প্রধানের কাছে এসে বলল, প্রধান মশাই, আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন। যদি ওরা খাবারে বিষ মিশিয়ে দিত তাহলে কত নিরীহ গরিব মানুষের প্রাণ চলে যেত কে জানে। অমল, তোমার মন ছিল সৎ আর নির্মল, তাই ঈশ্বরও সব সময় তোমার পাশে ছিলেন। আচ্ছা, এবার আমাকে তোমার সেই বিখ্যাত সুস্বাদু খাবারটা খাওয়াও। অমল হাসি মুখে সবার জন্য খাবার পরিবেশন করতে শুরু করলো। চারপাশে উপস্থিত মানুষ আনন্দে খাবার খেতে লাগলো। প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওর মূল চরিত্রের জন্য আমরা একটি ছেলে ও একটি মেয়ের নাম বাছাই করব, আর সেই নাম হতে পারে তোমার নামই। তাই দেরি না করে কমেন্টে তোমার নাম লিখে দাও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।